নমস্কার সকলকে। আমার কথা কি শোনা যাচ্ছে স্পষ্ট? একটু জানাবেন। আনমিউট করে কেউ একজন বলুন আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ দিদি, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমরা বৈদিক শান্তি মন্ত্রের মাধ্যমে শুরু করছি। আপনারাও মিউট অবস্থায় আমার সাথে পাঠ করুন। কেউ আনমিউট রাখবেন না। আনমিউট রাখলে আপনার আশপাশে যা নয়েজ হয় এতে অন্যদের অসুবিধা হবে। আচ্ছা, আমরা শান্তি মন্ত্র শুরু করছি। আপনারাও আমার সাথে সাথে পাঠ করুন। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम तत्सत्। আচ্ছা, একজন বললেন আমার কথা কেটে আসছে। বাকিদের কি একই অবস্থা, মানে বাকিরাও কি ওরকম শুনতে পাচ্ছেন নাকি ঠিক শুনতে পাচ্ছেন? একটু জানাবেন। যদি অন্যরা ঠিক শুনে তাহলে যিনি কেটে কেটে শুনছেন তার নেটওয়ার্ক প্রবলেম। একটু লিখে জানান আমাকে অন্যরা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কি না। আচ্ছা, তাহলে আনন্দ গোস্বামী দাদা আপনি একটু বের হয়ে গিয়ে আরেকবার জয়েন করুন, আর আপনার মানে ভালো নেটওয়ার্ক আছে এমন জায়গায় গিয়ে ক্লাসটা করুন। ওকে, যাই হোক, আমরা ক্লাসে যাই। আমাদের আজকের যে টপিক সেটা আমরা আগেই ক্লাসে বলেছি যে আমরা আজকে উচ্চারণ নিয়ে পড়ব। তো উচ্চারণ নিয়ে পড়তে গেলে আমাদের একটা বিষয় প্রথমেই মাথায় রাখতে হবে যে বাংলা সংস্কৃত থেকে এসেছে। মানে বাংলা সংস্কৃতকে বলা হয় বাংলার জননী, ঠিক আছে? তার মানে বাংলার সাথে সংস্কৃতের অনেক মিল থাকবে, এটা স্বাভাবিক। এটা আমরা মাথায় রেখে এগোতে হবে। আপনি যদি বাংলার সাথে সংস্কৃতের যেই মিলগুলো পাবেন সেগুলো বাংলার মতোই করে উচ্চারণ করেন তাহলে কিন্তু হবে না। তাহলে কিন্তু এই যে আপনি শিখতে এসেছেন, একটা নতুন কিছু জানতে এসেছেন, সেটা হবে না। আপনি যেই উদ্দেশ্যে এখানে এসেছেন সেটা পূর্ণ হবে না। তার মানে কি করতে হবে যে আমি বাংলার মতো উচ্চারণ করব না, এটা মাথায় রেখে সব কিছু শুরু করতে হবে। যাই হোক, আমি একটু স্ক্রিন শেয়ার করছি, আপনারা আমাকে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু জানান আমাকে। হ্যাঁ, ঠিক আছে। এই যে আমরা স্বরবর্ণগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছি, এগুলো আমরা বাংলায়ও পেয়েছি, অ আ ই ই। এগুলো খুব পরিচিত আমাদের, একদম বেসিক জিনিস বাংলার। কিন্তু সংস্কৃতে এসে এগুলোকে যদি আমরা বাংলার মতো করে বলি, বাংলায় কি বলি? স্বরে অ, স্বরায় আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, এরকমভাবে যদি বলি তাহলে হবে না। তাহলে কীরকমভাবে বলতে হবে? এখানে বেশিরভাগই জোড়ায় জোড়ায় আছে। আমরা বাংলায় মুখে বলি কিন্তু অ্যাপ্লাই করি না। সংস্কৃতে অ্যাপ্লিকেশনটা আমাদের দেখাতে হবে। যেমন আমরা বাংলায় কি বলি? হ্রস্ব ই, দীর্ঘ ই, কিন্তু যখনই আমরা উচ্চারণ করতে যাই, ধরুন হ্রস্ব ইতে কী আছে? ইঁদুর, আর দীর্ঘ ইতে কী আছে? ঈদ। ইঁদুর আর ঈদ, এই দুটোতে আমি যখন ইঁদুর বলছি আর যখন ঈদ বলছি, ইতে যতটা সময় দিচ্ছি হ্রস্ব ইতে, দীর্ঘ ইতেও একই সময় দিচ্ছি, কিন্তু নামে গিয়ে কি বলছি? হ্রস্ব ই, দীর্ঘ ই। পার্থক্য কিন্তু রাখছি না। আমরা শুনে বোঝার কোনো উপায় নেই কোনটা হ্রস্ব ই কোনটা দীর্ঘ ই। আমরা যদি আগে না জানতাম যে ইঁদুর হ্রস্ব ই দিয়ে হয়, তাহলে আমরা শব্দটা শুনে কিন্তু বুঝতে পারতাম না যে এটাকে আমরা এখন হ্রস্ব ই লিখব নাকি দীর্ঘ ই লিখব।
কিন্তু সংস্কৃতে আপনি যখন বলবেন যে হ্রস্বই, তখন আপনাকে অল্প সময় নিয়ে উচ্চারণ করতে হবে। আবার যখন বলবেন দীর্ঘই, তখন আপনি যদি অল্প সময় নিয়ে উচ্চারণ করেন সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, আপনাকে অবশ্যই বেশি সময় নিয়ে উচ্চারণ করতে হবে। এরকম আপনার উচ্চারণের যেই সময়কাল, সেই সময়কালের উপর ভিত্তি করে আমাদের উচ্চারণকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে হ্রস্বস্বর, দুই নম্বর হচ্ছে দীর্ঘস্বর। রসস্বর কিন্তু নয়, হ্র হ্র, হয়ের নিচে দেখুন রফলা, তার মানে আমি যদি বলি রস্য, সেই ক্ষেত্রে কিন্তু শুধু র এর উচ্চারণ হচ্ছে, হটা বাদ চলে যাচ্ছে, এটা করা যাবে না। হ্র হ্র, হ্রস্বস্বর যদি বাংলায় বলি। আর সংস্কৃতে বললে হ্রস্ব স্বরঃ, হ্রস্ব স্বরঃ। আচ্ছা, কেন এরকম হলো আমরা জানবো আস্তে আস্তে, অসুবিধা নেই। তাহলে আমরা কয়টা ভাগ পেলাম? সম্পূর্ণ স্বরবর্ণকে, স্বরবর্ণ আমরা বাংলায় যতটা পাই তার থেকে কিছু বেশি আছে এখানে। বাংলায় পাই 11টা, এখানে আছে 13টা, মূলত 14টা। একটার ব্যবহার এখন নেই, তো সেই জন্য এখন বলা হয় যে দেবনাগরী বর্ণমালায় স্বরবর্ণ হচ্ছে 13টি। ঠিক আছে, তো 13টি স্বরবর্ণের মধ্যে এখানে এক্সট্রা হিসাবে আমরা পাচ্ছি রি আর রি, দীর্ঘ রি যেটাকে বলি। তো এই মোট 13টা স্বরবর্ণকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, হ্রস্ব আর দীর্ঘ। যেগুলো হ্রস্ব সেগুলো একমাত্রায় উচ্চারণ হবে, একমাত্রায় বলতে অল্প সময় নিয়ে উচ্চারণ হবে। আর যেগুলো দীর্ঘ সেগুলো দুই মাত্রায় উচ্চারণ হবে। দুই মাত্রা বলতে এক মাত্রার স্বরগুলো আমরা ঠিক যতটা সময় নিয়ে উচ্চারণ করছি তার ডাবল সময় নিয়ে আমাদের দ্বিমাত্রা মানে দীর্ঘস্বরগুলো উচ্চারণ করতে হবে। আরও একটা ভাগ আছে, বিশেষ ভাগ, সেটা সামনে জানবো। কিন্তু আপাতত জেনে নিন যে সাধারণত আমরা স্বরবর্ণকে দুটো ভাগে ভাগ করতে পারি উচ্চারণের সময়ের উপর নির্ভর করে। 1 নম্বর হ্রস্বস্বর, 2 নম্বর দীর্ঘস্বর। তাহলে এবার দেখি হ্রস্বস্বরের আন্ডারে কি কি পড়ছে আর দীর্ঘস্বরের আন্ডারে কি কি পড়ছে। দেখুন এখানে সবগুলোই জোড়ায় জোড়ায় আছে বেশিরভাগ ক্ষেত্রে। যেমন অ আ, প্রথমটা হচ্ছে আমাদের হ্রস্বস্বর, পরেরটা দীর্ঘস্বর। ই ই মানে হ্রস্বই দীর্ঘই যেটাকে বলি, প্রথমটা হ্রস্ব পরেরটা দীর্ঘ। তারপর হ্রস্ব ও দীর্ঘ, প্রথমটা হ্রস্ব পরেরটা দীর্ঘ। রি রি, এই দুটোর ক্ষেত্রেও সেম, প্রথমটা অল্প সময়, দ্বিতীয়টা হচ্ছে বেশি সময়। রি মানে নয়ের মতো যেটা দেখছি এটা হচ্ছে রি, এটা রসস্বর। এটার একটা দীর্ঘস্বর ছিল যেটা বিলুপ্ত হয়ে গেছে। এর পরের যেই চারটা আছে এ এই ও ও, এই চারটা আমাদের একটু এক্সেপশনাল, এগুলো জোড়ায় জোড়ায় নেই, এই চারটাই হচ্ছে দীর্ঘস্বর। তাহলে আমরা 5টা পাচ্ছি রসস্বর। কী কী? অ ই উ রি আর রি, আর বাকিগুলো হচ্ছে দীর্ঘস্বর। এবার উচ্চারণটা জানতে হবে, যেগুলো আমরা বলছি রসস্বর বা দীর্ঘস্বর, সেগুলোর উচ্চারণটা কেমন হবে এটা আমাদের এখন জানার বিষয়। আপনারা কিন্তু অবশ্যই নোট করবেন, যেই জিনিসটা আপনাদের মনে হবে যে এটা আমার লিখে নেওয়া দরকার, এটা আমার পরে মনে নাও থাকতে পারে, আপনারা কাইন্ডলি নোট করবেন, অবশ্যই নোট করবেন। আচ্ছা, তাহলে এবার আমরা উচ্চারণগুলো দেখে নিই। প্রথমেই যেটা আছে, এটা বাংলায় কি বলি? অ। আপনি একটু খেয়াল করে দেখুন, বাংলা উচ্চারণ করে দেখুন। অ উচ্চারণ করে আয়নার সামনে গিয়ে উচ্চারণটা করে দেখুন, ঠোঁটটা কিন্তু গোল হয়ে যাচ্ছে। বা আপনি এমনি উচ্চারণ করে খেয়াল করুন, আপনার ঠোঁটটা গোল হয়ে যাচ্ছে যখন আপনি অ বলছেন। কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে গোল হওয়া যাবে না, উপর থেকে নিচে প্রসারিত হওয়া যাবে না। এই ক্ষেত্রে কি হবে? ডান থেকে বামে, ডানে এবং বামে প্রসারিত হবে। ঠিক আছে, অ না হয়ে এটা হয়ে যাবে আ আ। বাংলায় ছিল অ, সংস্কৃতে হয়ে যাবে আ। ডানে আর বামে দুটো ঠোঁট প্রসারিত হবে, উপর থেকে নিচে নয়, এটা অবশ্যই মনে রাখবেন। পরের যেটা আছে একই উচ্চারণ, শুধু বেশি সময় নিয়ে বলতে হবে। এটা কি? আ। বাংলায় হলে হতো সরায়া, এই ক্ষেত্রে হচ্ছে আ আ আ। প্রথমটা ছিল আ, পরেরটা আ। তারপর 3 নম্বর 3 এবং 4 একসাথে পড়বো আমরা, কারণ দুটোর শুনতে একই রকম, শুধু সময়ের পার্থক্য।
বাংলার মতোই শুধু সময়ের পার্থক্য। প্রথমটা হচ্ছে ই, এরপরেরটা হচ্ছে ই ই ই। তাহলে চারটা পড়লাম আমরা কি কি? আ আ ই ই। এরপরের দুটো বাংলার মতোই, সময়ের পার্থক্য কি? উ উ, রি রি। নয়ের মতো যেটা দেখতে সেটা হচ্ছে ল। লালের লতে রিকার থাকলে যেমন উচ্চারণ করতাম আমরা বাংলায়, ঠিক তেমন রি রি। উচ্চারণটা কি হবে? লুই। আচ্ছা, তারপরের চারটা আমরা জেনেছি যে এই চারটাই দীর্ঘস্বর, এখানে রসস্বর নেই। প্রথমটা হচ্ছে এ এ, এটা কিন্তু এ নয়, মানে বাংলায় আমরা দুটো উচ্চারণ পাই না এর, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এ। তো ওই এ উচ্চারণটা এখানে করা যাবে না, এই উচ্চারণটা কি? এ এ। এরপর যেটা আছে সেটা হচ্ছে এই এই, এটা একটা যৌগিক বর্ণ। আচ্ছা, যৌগিক বর্ণে পড়ে যাচ্ছি, আরও একটা যৌগিক বর্ণ আছে সেটাই পড়ে যাচ্ছি। উচ্চারণটা আগে শুনে নিন। উচ্চারণটা কি? এই এই। আর পরে যেটা আছে সেটা হচ্ছে ও ও, উ কিন্তু নয়, উ বলা যাবে না, ও। সর্বশেষ ঔ ঔ। এই ঔ আর এই দুটো যৌগিক বর্ণ। এবার বলি যৌগিক বর্ণটাকে। যৌগিক বর্ণ মানে হচ্ছে আপনার একাধিক স্বরবর্ণ মিলে এই আর ঔ গঠিত। শুনেই বুঝতে পারছেন কোন দুটো নিয়ে হচ্ছে এই গঠিত। এই হচ্ছে অ আর ই নিয়ে গঠিত, ঠিক আছে? অ আর ই। তাহলে কি হবে? উচ্চারণটা এই, দুটোর উচ্চারণ মিলিয়ে দিলেই হবে এই। তো অ এর উচ্চারণ যেহেতু অ নয় আ, তাই আমাদের ওই এর উচ্চারণ ওই হবে না, এই হবে। শুধু আ আর ই এর উচ্চারণটা যদি আমরা মিলিয়ে দিই তাহলেই আমাদের এই এর উচ্চারণ চলে আসবে। আচ্ছা, আর পরের যেটা আরেকটা যৌগিক বর্ণ আছে সেটা হচ্ছে ঔ। এটাও শুনে বুঝতে পারছেন নিশ্চয়ই, আ আর উ, এই দুটো মিলে হচ্ছে ঔ গঠিত। আ আর উ, এই দুটো জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরে যখন আমরা বিসর্গের উচ্চারণ পড়ব সেখানে গিয়ে আমাদের এই জিনিসটা লাগবে যে এই কী নিয়ে গঠিত হচ্ছে আর ঔ কী নিয়ে গঠিত হচ্ছে। এই জিনিসটা আমাদের পরে গিয়ে লাগবে, তাই আপনারা কিন্তু নোট ডাউন করবেন। এই কী নিয়ে গঠিত হলো? আ আর ই, এই। আর ঔ, এটা হচ্ছে অ আর উ, ঔ ঔ, এরকম। তাহলে আমি পুরোটার উচ্চারণ একবার বলে দিচ্ছি, দেখুন। আ আ, ই ই, উ উ, রি রি রি, এ এই, ও ঔ। এই হলো আমার স্বরবর্ণের উচ্চারণ। তো এই 13টা বর্ণের উচ্চারণ নিয়ে কারোর কোনো কনফিউশন আছে কি না একটু জানাবেন। যদি কনফিউশন না থাকে আমরা সামনে যাব। হ্যান্ড রেজ করবেন যদি কারোর কোনো সমস্যা থাকে। আচ্ছা, আমি পারমিশন দিচ্ছি। আইডি 16, আপনি আনমিউট করে বলুন। দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার। রি আর হচ্ছে যে এর পরেরটা যেটা একটু বলতেন, রি আর। হ্যাঁ আচ্ছা, রি আর মানে দীর্ঘরি আর রসরি এর কথা বলছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথমটা তো আপনি ঠিকই বললেন, রি। আর পরেরটা একটু বেশি সময় নিয়ে বলতে হবে, রি রি রি, এরকম। আচ্ছা ঠিক আছে, নমস্কার। ঠিক আছে, নমস্কার। আইডি 1, আপনি আনমিউট করে বলুন। নমস্কার দিদি। হ্যাঁ, নমস্কার। দিদি এর উচ্চারণটা আরেকবার একটু বলবেন। আপনি যেটা করেছেন একদম ঠিক আছে, এ, একটু বেশি সময় নিয়ে বলতে হবে, এ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন।
স্বরবর্ণের উচ্চারণ নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা আছে আর? আচ্ছা আমরা হ্যাঁ বলুন। ও ম্যাডাম, হ্যাঁ ও আর উ একটু যদি বুঝে বসেন। কোন দুটো আমি বুঝতে পারলাম না। ও আর ও আর উ আমরা তো বাংলায় বলি ও এবং ও, এই দুটোর উচ্চারণটা আর একটু দেখিয়ে দিবে। ওকে দাঁড়ান 1 মিনিট। ম্যাম নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আপনি ওই প্রথম থেকে একবার লাস্ট পর্যন্ত একটু রিপিট করবেন? উচ্চারণগুলো হ্যাঁ আমি আবার বলে দিব, অসুবিধা নেই। আপনি রতন মহোদয়, আপনি কি এই দুটোর কথা বললেন? আপনি দেখুন তো, এই দুটোর কথা বললেন? না, একদম একদম ফার্স্ট থেকে। না সেটা আমি বলে দিব। আমি তোমার আগে একজন বললেন তো, ওনার কথা জিজ্ঞেস করছি, উনি কোন দুটোর কথা বললেন। আচ্ছা 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 বলছি, অসুবিধা নেই। এটা হচ্ছে আপনার ও। অনেকে এই ওটাকে উ উচ্চারণ করে। যেমন আমি যদি উদাহরণ দিই, এই যে ময় ওকার, এটাকে মো বলতে হবে, মু নয়। অনেকে এটাকে উ বলে, উ নয়, ও। আর পরে যেটা আছে সেটা হচ্ছে ঔ। এটা আপনি 1 মিনিট, আমি এটা একটু মুছে দিই। হ্যাঁ, পরে যেটা আছে সেটা কি আপনারা স্ক্রিনে দেখবেন। এটা কি হলুদ কালার? হ্যাঁ এই ওটা হচ্ছে আমাদের আর উ নিয়ে গঠিত। আমি যখন কথা বলবো কাইন্ডলি কেউ কিছু বলবেন না, বলা শেষ হলে আমি বলার সুযোগ দিব, আমার বলা শেষ হলে। দেখুন ওটা হচ্ছে আর উ নিয়ে গঠিত, তাহলে আমাদের এটার উচ্চারণটা মিলিয়ে দিলে ঔ হয়ে যাবে। এর উচ্চারণ হচ্ছে আর পরেরটা হচ্ছে উ, ঔ। এটা হচ্ছে ও এর উচ্চারণ। আচ্ছা, আর পরে যে বলেছিলে যে পুরোটার উচ্চারণ একবার করে দিতে, আমি পুরোটা একবার উচ্চারণ করে দিচ্ছি। আ ই উ উ রি এ আই ও ঔ। একবার শুনে আয়ত্ত হবে না, বারবার শুনতে হবে। বারবার শোনার জন্য আমি অডিও রেকর্ডিং দিয়ে দিব, সেটা অনেকবার শুনে এর সাথে বলে আয়ত্ত করতে হবে। তবে আয়ত্ত করার জন্য অবশ্যই জোরে বলতে হবে। আপনি মনে মনে পড়ছেন আর ভাবছেন আপনার হয়ে যাচ্ছে, তাহলে হবে না। আপনি যখনই জোরে পড়বেন তখন আপনার কানে ভুলটা ধরা পড়বে, নিজের কানেই ধরা পড়বে। আপনি তো আমারটা শুনছেন, তো আপনি এখন শুনে বুঝতে পারছেন যে এটা এরকম উচ্চারণ, কিন্তু আপনি মুখে না বললে আপনার জড়তা কখনো ভাঙবে না, আপনার উচ্চারণের সঠিকতা কখনো আসবে না। তো আপনাকে অবশ্যই জোরে বলতে হবে। কে হাসছে, কে কি বলছে, ওদিকে নজর দিবেন না। যে এই বয়সে এসে আপনি পড়ছেন, এটা দেখে কেউ হাসবে, এই চিন্তা করলে আপনার কিন্তু শেখা হবে না। এটা আমি বলে রাখলাম, সবাইকে জোরে পড়তে হবে। আচ্ছা, আমি কয়েকজন থেকে একটু শুনি। শিল্পী মহোদয়, আপনি আমাকে একটু শোনান তো, ID 18। নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার। ভুল হতে পারে, আমি চেষ্টা করছি। না অবশ্যই ভুল তো হতেই পারে, আর ভুল হবে। হ্যাঁ বলুন। আ ই উ রি লি এ আই ও ঔ। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এই 1-2 বার শুনে খুব ভালো বলেছেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তারপর রূপকথাধর অশ্মি, আপনি একটু শোনান।
আমি চেষ্টা করব, কিছু ভুল হতে পারে। না অবশ্যই তুমি চেষ্টা করো। অ আ ই ই উ ও রি রি উই এ আউ ও ঔ। আচ্ছা তুমি একটু আমার সাথে বলো তো, বলো অ নয় আ তারপর আ আ ই ই ই ই উ উ উ উ রি 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 না রি, লয়ের নিচে রিকার, লুই। রি রি এ ই না এ এ এই ওই ও ও ঔ। আউ। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, একজন জিজ্ঞাসা করেছেন যে স্বরবর্ণ ব্যাকরণ কণিকায় 14টা আছে, ওখানে ভুল আছে কিনা। আমি কিন্তু বলেছি এই কথার উত্তর আমি বলে দিয়েছি ইতোমধ্যে যে স্বরবর্ণ 14টাই, কিন্তু একটা ব্যবহার অনেক মানে একদম উঠেই গেছে, এই জন্য বর্তমানে 13টা লেখা হয়। পুরাতন যেই বইগুলো সেগুলোতে আপনি 14টাই পাবেন, কিন্তু এখন যেই বইগুলো হচ্ছে সেখানে 13টা পাবেন। আমি এটা বলেছি শুরুতেই। এই রি যেটা আছে 9-এর মতো দেখতে, সেটা দীর্ঘ রিও আছে, কিন্তু বর্তমানের বইগুলোতে এটা লেখা হয় না। এই রিও উঠে যাবে, এটারও ব্যবহার প্রায় নেই বললেই চলে। আচ্ছা যাই হোক, এই হলো আমার স্বরবর্ণ। এবার এটা কিভাবে লিখতে হয় সেদিকে আমরা যাব। এই উচ্চারণ নিয়ে কারোর কোনো সমস্যা না থাকলে আমরা লেখার দিকে যাব। কারো কিছু যদি বলার থাকে বলুন। আচ্ছা কেউ কিছু বলছেন না, তো আমি ধরে নিচ্ছি আপনাদের কোনো সমস্যা নেই। তো আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, এটা একটু অফ করে দিই। এমনিতে ভিডিও দিয়ে দেওয়া হবে, আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিব এরপরে। দিদি আমি কি একটু কথা বলতে পারবো? হ্যাঁ বলুন। আপনি আমার নাম নিয়েছেন কি আমি শুনতে পাই? আমি স্টুডেন্ট পড়ছিলাম, তো আমি কি একটু পাবো? মানে বুঝলাম না। মানে আমি তো উচ্চারণটা করিনি, আমি কি একটু আপনাকে উচ্চারণ করে শোনাবো স্বরবর্ণগুলো? আচ্ছা উচ্চারণ আমি সবারটা শুনবো, সবাই আমাকে অডিও করে পাঠাবেন, কিন্তু এখন নয়। এখন আমরা একটু লেখাটা দেখব, কিভাবে লিখতে হয় স্বরবর্ণ। আচ্ছা আমার স্ক্রিন তো আপনারা দেখতে পাচ্ছেন না? আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, আমরা সংস্কৃত কিন্তু লিখিত ভাষা নয় বা লেখ্য ভাষা নয়, এটা আগে মুখে মুখে প্রচলন ছিল, ঠিক আছে? এটাকে আমরা সংস্কৃতের নিজের কোনো লিপি নেই, বর্ণমালা নেই, এটাকে আমরা বিভিন্ন অক্ষর মানে বিভিন্ন বর্ণমালার সাহায্য নিয়ে লিখতে পারি। সবচেয়ে বেশি প্রচলিত দেবনাগরী বর্ণমালার সাহায্য নিয়ে লেখা যেটা, এটাকেই সর্বজন স্বীকৃত হিসেবে ধরা হয়।
এছাড়াও আপনি বাংলা অক্ষরের সাহায্য নিয়েও লিখতে পারবেন, ইংরেজি অক্ষরের সাহায্য নিয়েও লিখতে পারবেন, কিন্তু সর্বজন গ্রাহ্য হচ্ছে দেবনাগরী অক্ষর, দেবনাগরী বর্ণমালা। দেবনাগরী বর্ণমালা মানেই কিন্তু সংস্কৃত নয়। দেবনাগরী বর্ণমালায় আপনার আরও অনেক ভাষা আছে, হিন্দি, নেপালি, আরও অনেক ভাষা আপনার এই দেবনাগরী লিপির সাহায্য নিয়ে লেখা। ঠিক আছে, তো এখন আমরা দেখব যে সংস্কৃতটা কিভাবে লেখা হয় বা দেবনাগরী বর্ণমালাগুলো কি কি, এটাই আমরা এখন দেখব। অলরেডি আমরা দেখে নিয়েছি, এখন কিভাবে লিখতে হয় সেটা দেখব। আচ্ছা, প্রথমেই আমরা কি পেয়েছিলাম? আ। তাহলে এটা কিভাবে লিখে, আমি যেহেতু আঙুল ব্যবহার করে লিখছি, এটা বাঁকা তেরা হতে পারে, পরবর্তীতে ভিডিও দিয়ে দিব, সেখানে আপনারা ঠিকঠাক দেখতে পাবেন। প্রথমেই দেখুন, এই যে এই অটা হচ্ছে এভাবে লিখে, এই বাংলায় যেভাবে উ লিখি না, ওরকম লিখে এই যে এরকম একটা বাঁকা টান দিয়ে এটা হচ্ছে অ। তারপর আ কেমন, এই অ এর সাথে একটা টান যদি আপনি যোগ করে দেন, আমার বাঁকা হচ্ছে কিন্তু সোজা হবে আর কি টানটা, এটা হচ্ছে আমাদের আ। আ আ। তারপর কি আসে? ই। ইটা কেমন, এই যে একটা দাগ দিব, দাগ দিয়ে ছোট্ট করে একটা টান, তারপর এই ঘুরিয়ে এই দাগের থেকে বেশি বেশি জায়গা অবধি নিব, এই দাগের বরাবর কিন্তু নয়, দাগ থেকে বেশি বেশি যাবে। তারপর এই ঘুরিয়ে আবার পেছনে নিয়ে এসে এটা হচ্ছে আমাদের ই। তো ই এর উপর একটা এরকম দিয়ে দিলে, এই যে উপরে বাঁকা করে দিয়ে দিলে, এটা হচ্ছে দীর্ঘ ই, মানে ই এটা। আচ্ছা, তারপর উটা কীরকম করে লিখতে হয়? এই যে উটা এই এটা হচ্ছে আমাদের উ। আর উ এর সাথে যদি আমি এরকম একটা দিয়ে দিই, তাহলে হয়ে যায় উ, মানে দীর্ঘ উ যেটাকে বলে। তারপর রি কেমন? রি হচ্ছে এই ছোট্ট একটা দাগ দিলাম, তো তারপর ইউর মতো করে এভাবে দিব, এখান থেকে ইউটা যেখানে লিখলাম না, যেভাবে লিখলাম, এর মাঝখান বরাবর থেকে উপরের দিকে নিয়ে গিয়ে উল্টো আর এর মতো করে লিখে দিব। এটা অবশ্য নিজের মতোই শিখতে হবে, আমি জাস্ট দেখাচ্ছি ক্লাসে, পরে নিজেদের মতো শিখে নিতে হবে। এই যে রি লিখলাম, তারপর রি এর নিচে যদি আমি আরেকটা রিকারের মতো দিয়ে দিই, এটা হয়ে যাবে দীর্ঘ রি। তারপর কি আসে? রি। রিটা কেমন? রিটা হচ্ছে এই যে, আচ্ছা রিটা কেমন? রিটা হচ্ছে এই যে দেখুন, এই নিচে দিয়ে গিয়ে তারপর হচ্ছে এই উপরের জায়গাটা মাত্রাটা লাগিয়ে দিতে হবে, এটা রি। আর যদি আমরা দীর্ঘ রি যদিও এখানে নেই, তো আমরা যদি লিখতে চাই, এই রি এর নিচে হচ্ছে আরেকটা রিকারের মতো দিয়ে দিলে এটা হচ্ছে দীর্ঘ রি। আচ্ছা, তারপর আসে এটা কেমন? এই এরকম করে ছেড়ে দেব, এরপর বাম পাশে হচ্ছে এটা হচ্ছে মাত্রাটা লাগবে, এখানে লাগেনি। আচ্ছা, আর এর উপর এভাবে দিয়ে দিলে এটা হচ্ছে ও কিভাবে লিখতে হয়? ও লিখতে হলেই আমাদের অ লিখতে হবে আগে। ওই অ শিখেছিলাম না কি করে লিখতে হয়? এই অ লিখব, লিখে একটা টান দিয়ে উপরের দিকে ওই এর ক্ষেত্রে যেটা দিয়েছিলাম উপরে, এটা দিয়ে দিলে হয়ে যাবে ও, আর আরও একটা দিয়ে দিলে হয়ে যাবে ও। এই হলো আমার স্বরবর্ণ। আচ্ছা, স্বরবর্ণ এভাবে লিখতে হয়। তো এটার ভিডিওটা দিয়ে দেওয়া হবে, আশা করি আপনাদের সমস্যা হবে না। স্বরবর্ণ গেল, এবার আমরা ব্যঞ্জনবর্ণের উচ্চারণের দিকে যাব। সবাই কি বুঝতে পেরেছেন? কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলুন, নয়তো আমরা ব্যঞ্জনবর্ণের উচ্চারণের দিকে যাব।
এটা আপনি দেখে মনে রাখতে পারবেন না, আপনাকে ভিডিওটা বারবার দেখে দেখে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি শিখতে পারবেন। আচ্ছা, এবার আমরা ব্যঞ্জনবর্ণের দিকে যাই। ব্যঞ্জনবর্ণ আছে 35টি। আচ্ছা, আপাতত আমি বোর্ডটা শেয়ার বন্ধ করি, আবার পিডিএফটায় যাই যেখান থেকে দেখে আমরা পড়ছিলাম। আচ্ছা, এবার পিডিএফটাই দেখুন। সংস্কৃত বর্ণমালা হচ্ছে, আমরা স্বরবর্ণ অলরেডি পড়ে ফেলেছি, এবার ব্যঞ্জনবর্ণ। ব্যঞ্জনবর্ণের উচ্চারণ শিখতে গেলে আমাদের সবার আগে এই স্বরবর্ণের মধ্যে যে অ আছে না, অটার উচ্চারণ ক্লিয়ার করতে হবে। কারণ প্রত্যেকটা ব্যঞ্জনবর্ণের সাথে সাথে আমার অ এর উচ্চারণ আসবে। আপনি বাংলায় চিন্তা করুন, ক, খ, গ, ঘ, উ, চ, ছ, জ, ঝ, ইয়, প্রত্যেকটা শেষে একটা অ আসছে না। ক, অটা বাদ দিয়ে কিন্তু আপনি কটা উচ্চারণ করতে পারবেন না। চ, অ বাদ দিয়ে চ উচ্চারণ করা সম্ভব নয়। তো প্রত্যেকটা শেষে অ আসবে, তাই আমাদের অ এর উচ্চারণটা আগে ক্লিয়ার করতে হবে। তো এটা যতদিন পর্যন্ত অ থেকে তে পরিণত না হবে ততদিন আপনি সঠিকভাবে ব্যঞ্জনবর্ণের উচ্চারণ করতে পারবেন না। আচ্ছা, ব্যঞ্জনবর্ণটা কি? আমরা এগুলো খুব ছোটোবেলা পড়েছি যে ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণের উচ্চারণ ছাড়া সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। ঠিক আছে, এটা আমরা জানি। আচ্ছা, ব্যঞ্জনবর্ণের মূল চেহারা হচ্ছে এই হসন্তযুক্ত। ঠিক আছে, কয় হসন্ত, ক্ষয় হসন্ত, এগুলো হচ্ছে মূলত ব্যঞ্জনবর্ণের রূপ। যখনই এর সাথে আমরা বা যে কোনো স্বরবর্ণ যোগ করে দিব তখনই এটা উচ্চারণের যোগ্য হয়ে উঠবে। এখন আপনারা খেয়াল করে দেখুন, এই প্রথম যে 25টা বর্ণ ক থেকে ম, আপনি গুণে দেখতে পারেন মোট 25টা বর্ণ আছে। এগুলোকে 5টা 5টা করে, প্রথম 5টা এক রং, পরের 5টা আরেক রং, এভাবে 5টা 5টা করে আলাদা আলাদা রঙে ভাগ করে এখানে লেখা হয়েছে। এই প্রতিটা রং এক একটা ভাগ বা এক একটা গ্রুপ। এই প্রথম 25টা বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ। তো এই 25টা বর্ণ উচ্চারণের সময় জিহ্বা মুখের ভেতরের যেই অংশটা টাচ করে, ঠিক আছে, ভালো করে খেয়াল করবেন, এই 25টা বর্ণ উচ্চারণের সময় জিহ্বা মুখের ভেতরের যেই অংশকে টাচ করে সেই অংশের নাম অনুসারে বা উচ্চারণ স্থান অনুসারে এই 25টা বর্ণকে 5 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রতিটা ভাগকে বলা হয় এক একটা বর্গ। এগুলো কিন্তু আমার নোটে নেই, আপনারা কাইন্ডলি এগুলো নোট ডাউন করবেন। আপনাদের যখন পরীক্ষা হবে আপনাদের ছোট ছোট প্রশ্ন থাকবে, বড় প্রশ্নও থাকবে, ছোট প্রশ্নও থাকবে। তো ছোট প্রশ্নের মধ্যে এরকম জিজ্ঞাসা করা হবে যে প্রথম 25টা বর্ণকে কী বর্ণ বলা হয়। প্রতিটা ভাগকে, প্রথম 25টা বর্ণকে যে 5 ভাগ করা হয়েছে, 5 ভাগের প্রতিটা ভাগকে কি বলা হয়? বর্গ বলা হয়। প্রতিটা বর্গের সদস্য হচ্ছে 5টি। প্রথম 5টা এক বর্গের অন্তর্ভুক্ত, পরের 5টা আরেক বর্গের অন্তর্ভুক্ত, এভাবে মোট 5টা ভাগ করা হয়েছে। প্রতিটা বর্গ, আমি যদি সব 5টাকেই বর্গ বলি, কিভাবে আমি আলাদা করব? আলাদা করার তো উপায় নেই। তো আলাদা কিভাবে করব? প্রতিটা বর্গের যে প্রথম অক্ষর, যেমন কালোগুলোর প্রথম অক্ষর কি? ক, পরেরটার চ, এরপর ট, এরপর ত, সর্বশেষ প। তো প্রতিটা বর্গের প্রথম অক্ষরের নাম অনুসারে প্রতি বর্গের নামকরণ করা হয়। যেমন প্রথম বর্গের নাম কি বর্গ হবে? ক বর্গ। ক বর্গের সদস্য কারা? এই কালোগুলো। তারপর পরের বর্গের নাম কি? চ বর্গ। সদস্য কারা? সবুজগুলো। আচ্ছা,
এভাবে প্রতিটা বর্গের মোট 5টা করে সদস্য। তো এখন কথা হলো এগুলোকে কেন ভাগ করা হলো। কারণ ওই যে বললাম উচ্চারণ স্থান 1, ক থেকে পরের 5টার উচ্চারণ স্থান 1, পরের 5টা উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ। প্রত্যেকটা এই কালো প্রত্যেকটা উচ্চারণ করতে আমাদের কণ্ঠে জিহ্বাকে স্পর্শ করতে হয়। আপনি করে দেখুন, ট্রাই করে দেখুন। আমি আবার স্ক্রিনটা শেয়ার করছি, আপনারা আমাকে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আর সবাই কাইন্ডলি মিউট রাখুন, আপনাদের আশপাশে শব্দ হচ্ছে। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে এই কালো বর্ণগুলো মানে ক বর্গের যেই অক্ষরগুলো ক থেকে ও অবধি, এগুলোর উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ। উচ্চারণ স্থান অনুযায়ী এদেরকে বলা হয় কণ্ঠবর্ণ। আপনি উচ্চারণ করতে চেষ্টা করুন, বাংলায় উচ্চারণ করুন, সংস্কৃতে পরে করবেন। আপনি বাংলায় উচ্চারণ করতে চেষ্টা করে দেখুন, ক, খ, গ, ঘ প্রত্যেকটার ক্ষেত্রে একই জায়গায় জিহ্বা স্পর্শ করছে, জিহ্বার পেছনের অংশটা কণ্ঠে স্পর্শ করছে। তো বাংলায় তো অ নেই, সরি সংস্কৃতে তো অ নেই, আছে আ, তাহলে কটা হয়ে যাবে ক, ক, খ, গ, ঘ, ক, খ, গ, ঘ। পরেরটা সর্বশেষটা মানে 5 নম্বর অক্ষরটা, এটাই যাচ্ছি না, এটা পরে যাচ্ছি, এটা একটু কঠিন, এটা আমরা পরে যাচ্ছি। তো প্রথম 4টা আগে আমরা ঠিকঠাক উচ্চারণ করে নিই। কী হচ্ছে? ক, খ, গ, ঘ, ঙ। আচ্ছা বলে ফেললাম, এটা হচ্ছে ঙ, উও নয় বা উমো নয়, এটার উচ্চারণটা কেমন? ঙ, ক, খ, গ, ঘ, ঙ। আচ্ছা, পরের চ বর্গের অক্ষরগুলো, চ বর্গের উচ্চারণ স্থান কোথায়? তালু। আপনি খেয়াল করে দেখবেন, চ উচ্চারণ করে দেখুন, জিহ্বা তালুতে স্পর্শ করছে, চা, ছা, যা, ঝা, প্রত্যেকটার ক্ষেত্রে জিহ্বা একই স্থানে স্পর্শ করছে। তো এদের উচ্চারণ স্থান হচ্ছে আমাদের তালু, এদেরকে বলা হয় তালব্য বর্ণ। তো উচ্চারণটা কেমন হবে? চ না হয়ে অটা যেহেতু নেই, আ আছে, উচ্চারণটা কেমন হবে? চ, ছ, জ, ঝ, চ, ছ, জ, ঝ, ক, খ, গ, ঘ, চ, ছ, জ, ঝ। তারপর আসে ট বর্গীয় অক্ষর। ট বর্গের উচ্চারণ স্থান কোথায়? মূর্ধা। মূর্ধা, এদেরকে বলা হয় মূর্ধন্য বর্ণ। আগেরগুলো ক বর্গেরগুলোকে বলা হচ্ছিল কণ্ঠবর্ণ, চ বর্গেরগুলো হচ্ছে তালব্য বর্ণ, ট বর্গেরগুলো হচ্ছে মূর্ধন্য বর্ণ। ঠিক আছে? তো এগুলোর উচ্চারণ করতে কি করতে হয়? জিহ্বাকে মূর্ধায় স্পর্শ করাতে হয়। আপনি উচ্চারণ করে দেখুন, টা, ঠ, ডা, ঠ, একই স্থানে কিন্তু জিহ্বা স্পর্শ করছে। টা, ঠ, ডা, ঢ, ক, খ, গ, ঘ, চ, ছ, জ, ঝ, ট, ঠ, ড, ঢ। তারপর আসে ত বর্গীয় অক্ষর। ত
ত বর্গের উচ্চারণ স্থান হচ্ছে দন্ত। ঠিক আছে, আপনি ত উচ্চারণ করে দেখুন, জিহ্বার অগ্রভাগ উপরের পাটির দাঁতে স্পর্শ করছে। ত ত থ দ ধ ত থ দ ধ। তাহলে এগুলোকে কি বর্ণ বলা হবে? দন্তবর্ণ। আচ্ছা, তারপর আসে প বর্গীয় অক্ষর। প বর্গের উচ্চারণ স্থান হচ্ছে উষ্ঠ। উপরের ঠোঁট, নিচের ঠোঁট, উষ্ঠ আর অধর এই দুটো একবার বন্ধ হবে, একবার খুলবে। ঠিক আছে, প প পি। পি উচ্চারণের ক্ষেত্রে যেমন হচ্ছে না, ঠিক তেমন প। এটা কিন্তু প নয়, প। তারপরে যেটা আসে, প এর পরে যেটা আসে, এটা নিয়ে সবার সমস্যা হয়। আপনারা বলেন ফ, দাঁত, উপরের পাটির দাঁত আর নিচের ঠোঁট স্পর্শ করিয়ে আপনারা উচ্চারণটা করেন। এটা করা যাবে না। ওই প যেভাবে করছেন, একবার ঠোঁটটা বন্ধ করছেন, একবার খুলছেন, ঠিক সেভাবেই উচ্চারণ করতে হবে। প ফ, প ফ, প ফ নয়, প ফ। তারপর আসে ব, প ফ ব ভ, প ফ ব ভ। এটার যে পঞ্চম অক্ষর, এটা নিয়ে কোনো অসুবিধা হয় না, এটা আপনারা পারবেন। এটা হচ্ছে ম, প ফ ব ভ ম। তাহলে আমি পুরোটা একবার বলছি, দেখুন। ক খ গ ঘ, চ ছ জ ঝ, ট ঠ ড ঢ, ত থ দ ধ, প ফ ব ভ। আচ্ছা, এবার আসি যেগুলো আমরা স্কিপ করে গেলাম। এগুলো কি হবে? ক বর্গের যেটা আছে, এটাকে বাংলায় বলি উমো বা উও। অনেকে বলি উমো, অনেকে বলি উও। তো আমরা তো প্রথমেই জেনেছি কালো সবগুলোর উচ্চারণ এর ভঙ্গি একই রকম হবে। আপনি ক খ গ ঘ প্রত্যেকটা উচ্চারণ করতে মুখের ভেতরের যেই মানে স্থান পরিবর্তন হচ্ছে, জিহ্বার একই রকম হচ্ছে। তার মানে কালোর আন্ডারে তো এই যেটাকে আমরা বাংলায় উও বা উমো বলি, এটাও পড়ছে। তো এটারও একই হওয়া উচিত। তাহলে আমরা অন্যভাবে কেন উচ্চারণ করব? অন্যভাবে হবে না। আপনি ক যেভাবে উচ্চারণ করছেন, খ গ খ এগুলো যেভাবে উচ্চারণ করছেন, ওটার ক্ষেত্রেও একই হবে। এটার উচ্চারণ হবে ঙ, ক খ গ ঘ ঙ, উঙো বা উমো নয়। ঠিক আছে, ক খ গ ঘ ঙ, ক খ গ ঘ ঙ। প্র্যাকটিস করার উপায় কি? এভাবে ক ঙ খ ঙ গ ঙ ঘ ঙ, প্রত্যেকটা বলে এটার শেষে ঙটা বলে বলে প্র্যাকটিস করবেন। খেয়াল করবেন যে আপনি ক বলার সময় জিহ্বাটা কোথায় স্পর্শ করছে। তো ও বলার সময়ও জিহ্বা ওই জায়গায় স্পর্শ করাবেন। আপনি চিন্তা করবেন আমি এখন ক উচ্চারণ করব। তো ক উচ্চারণ করার কথা চিন্তা করে জিহ্বার স্পর্শ করাবেন কণ্ঠে, কিন্তু উচ্চারণ করবেন ঙ। কটা না বলে ঙ বলবেন। তো এভাবে প্র্যাকটিস করলে চলে আসবে। আপনি এখন যদি করতে যান, এই মুহূর্তেই হয়ে যাবে না। আপনাকে বারবার বারবার এটা উচ্চারণ করতে চেষ্টা করতে হবে, অডিওটা শুনে শুনে বা আনতে চেষ্টা করতে হবে। এক সময় চলে আসবে। কিন্তু আপনি যদি এখনই বলেন যে না আমার তো হচ্ছে না, না আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি ওই উমো বলতাম উমোই বলতে থাকবো, আমি তো পারবো না, আমি এটাই বলবো, এরকম চিন্তা ভাবনা করলে কিন্তু হবে না। আপনি সেই ছোটোকাল থেকে এই অবধি এটাকে উও বা উমো বলে আসছেন। হঠাৎ করে আপনাকে ঙ বলতে বললে আপনি পারবেন না, এটাই স্বাভাবিক। আপনার অনেক দিনের অভ্যাস ওটা। এটা থেকে বের হয়ে আসতে হলে আপনাকে অনুশীলন করতে হবে, অনেক অনুশীলন করতে হবে, তাহলেই আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন। অনুশীলনের কোনো বিকল্প নেই। আচ্ছা, ঙ গেল। তারপর যেটা আসে চ বর্গের ৫ নম্বর অক্ষর, এটা কি? চ ছ জ ছ ঞ ঞ, চ ছ জ ছ ঞ। ইও নিও এগুলো নয়, ঞ। চ ছ জ ঝ, চ উচ্চারণে জিহ্বা যেখানে স্পর্শ করছে একই জায়গায় স্পর্শ করে ঞ, চ ঞ, চ ঞ, ছ ঞ।
ঝা ঞ এরকম। তারপর ট বর্গের যে পঞ্চম অক্ষর আর ত বর্গের যে পঞ্চম অক্ষর দুটোকেই আমরা বাংলায় বলি কি ন। নদী আর হরিণ একই রকম নয়ের উচ্চারণ করছি, এরকম সংস্কৃতে করা যাবে না। ট ট বলতে আমাদের স্পর্শ মানে জিহ্বার স্পর্শ করতে হয় হচ্ছে আপনার মূর্ধায়, আর ত করতে হচ্ছে দন্তে। উচ্চারণ স্থানের আকাশ পাতাল তফাৎ, তাহলে দুটোর উচ্চারণ এক হওয়ার কোনো প্রশ্নই আসে না। প্রথমটা হচ্ছে ড়া ড়া, ট উচ্চারণ করতে জিহ্বা যেখানে যাচ্ছে জিহ্বাটা একটু বাঁকা করে পেছনে, কণ্ঠ থেকে সামনে আর মানে অগ্রভাগ থেকে পেছনে, মধ্য বরাবর নয়, ঠিক আপনার কণ্ঠ থেকে একটু সামনের দিকে। তো টা 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 উচ্চারণ করলে জিহ্বাটা যেখানে যাবে সেটাই আপনার মূর্ধা, তো ওই জায়গায় নিয়ে নটা উচ্চারণ করতে হবে। ড়া ড়া, ন নয় কিন্তু, ড়া টা ঠা ডা ঠা ড়া টা ঠা ডা ঠা ড়া। আচ্ছা, এই গেল মূর্ধন্য। তারপর কি আসে দন্তন্য। দন্তন্য এটা বাংলা নয়ের মতো, মানে দুটো নকে আমরা যা বলে চালিয়ে দিই সেটাই মূলত দন্তন্যের উচ্চারণ। এটা কি না না, তথা দধা না। আর ম তো আমরা পারবো, প ফ ব ভ ম, ম নয় মা, আসবে শেষে। তাহলে পুরোটা আমি একবার উচ্চারণ করছি, দেখুন। ক খ গ ঘ ঙ, চ ছ জ ঝ ঞ, ট ঠ ড ঢ ণ, ত থ দ ধ ন, প ফ ব ভ ম। এই হলো আমার প্রথম 25টা বর্ণের উচ্চারণ। কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন, নয়তো আমি আপনাদের থেকে শুনবো। সবাই একটু নিজের নামটা লিখবেন। ডট ডট লিখেছেন একজন, ডট বললে তো আমরা আপনাকে চিনতে পারবো না, আপনি রিনেম করে প্লিজ নিজের নামটা লিখুন। পার্টিসিপেন্ট অপশনে ক্লিক করুন, তারপর নিজের নামটাতে ক্লিক করলে রিনেম অপশন পাবেন। আর হাতে গোনা কয়েকজন মাত্র হচ্ছে নিজের আইডিটা লিখেছেন। আমরা বারবার বলছি আইডিটা লিখতে হবে, আমি তো আপনাদের বের করে দিচ্ছি না, কিন্তু মহারাজ কিন্তু খুব কড়া। উনি যদি রেগে যান উনি ক্লাসই ক্যান্সেল করে দিবেন, যে আমি আজকে ক্লাসই নিব না। আপনারা প্লিজ আইডি লেখাটা শিখুন। আপনি যদি না পারেন আমার সাথে যোগাযোগ করুন, আমি আপনাকে পার্সোনালি শিখিয়ে দিব, এরপরেও আইডিটা লিখুন। আপনারা এভাবে আইডি না লিখে থাকলে আমরা তো আপনাদেরকে আইডেন্টিফাই করতে পারবো না। আপনারা কেউ আইডি লিখেননি, মাত্র উচ্ছ্বাস মহোদয়, মিলন মহোদয়, শক্তি মহোদয়, সঞ্জয় মহোদয়, এই 4 জন আইডি লিখেছেন। তারপর ভিভু V3430, আপনি কে? আপনার নাম না লিখলে আমি কি করে বুঝবো আপনি আমাদের স্টুডেন্ট? সবাই একটু রিনেম করুন প্লিজ। কারোর কোনো জিজ্ঞাসা আছে এটা নিয়ে? আচ্ছা, মাধুরী, তুমি একটু আমাকে ক বর্গের উচ্চারণগুলো শোনাও। নমস্কার দিদি। হ্যাঁ, নমস্কার। কা খা গা ঘা গা। না, এটা হচ্ছে ঙ, তুমি বলতে চেষ্টা করো ঙ। না বাহ, না, একদম ঠিক আছে, একদম ঠিক আছে। আবার বলি। হ্যাঁ কা খা গা ঘা গা। হ্যাঁ, বাহ, সুন্দর হয়েছে, ঠিক আছে। আনন্দ মহোদয়, আপনি আমাকে পরেরটা মানে চ বর্গের উচ্চারণটা শোনান। নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। চা ছা ঝা ঝা মিয়া। বাহ, সুন্দর হয়েছে, ঠিক আছে। তারপর অন্বেষা মোদক, আপনি হচ্ছে ট বর্গের উচ্চারণগুলো শোনান। টা
ঝা না না, ড়, ড়। আপনি ট যেখানে উচ্চারণ করছেন জিহ্বাটা ওখানে নিন, তারপর ড় বলার চেষ্টা করুন। ড়। লা আচ্ছা, অসুবিধা নেই, এটা অনেক অনুশীলন করতে হবে। ঠিক আছে, বাকি বাকি চারটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, চিত্তরঞ্জন রয় মহোদয়, আপনি আমাকে ত বর্গের উচ্চারণগুলো শোনান। চিত্তরঞ্জন মহোদয়। আচ্ছা, মাধুর্য, তুমি শোনাও। মাধুর্য, আমার কথা কি শোনা যাচ্ছে না? রেসপন্স হচ্ছে না কেন? হ্যাঁ দিদি, শোনা যাচ্ছে। কোনটা বলছেন? হ্যাঁ হ্যাঁ, ত বর্গ বলো। তা থা দা ধা না। বাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, তারপর সব্যসাচী মহোদয়, আপনি আমাকে প বর্গের উচ্চারণটা শোনান। সব্যসাচী মহোদয়। আচ্ছা, প্রার্থনা মহোদয়া, আপনি একটু আমাকে শোনান। হ্যাঁ, আচ্ছা, সব্যসাচী মহোদয় আনমিউট করেছেন, আপনি শোনান, আপনি বলুন, প বর্গের উচ্চারণটা শোনান। তা থা দা ধা না। আচ্ছা, প্রার্থনা মহোদয় শোনালেন, ভালো হয়েছে, কিন্তু আমি প বর্গ শুনতে চেয়েছি সব্যসাচী মহোদয়ের কাছে। আপনার আনমিউট হয়েছে, আপনি কথা বলুন। আচ্ছা, ওনার বোধহয় কোনো নেটওয়ার্ক ইস্যু আছে, আপনি কথা বলছেন না। আচ্ছা, আর কে আছেন? উচ্ছ্বাস মহোদয়, আপনি আমাকে প বর্গের উচ্চারণটা শোনান। ক বর্গের উচ্চারণটা কি হবে? প বর্গের উষ্ঠ। দেখি এরকম হবে প না, প কেন হবে? অ আসবে না শেষে? প প প ফ ব ভ ম, এরকম বলুন। প প ফ ব ব ম। না না না, না হচ্ছে না, আপনি আমার সাথে বলুন। দেখুন, প এর শেষে যে অটা আসছে, অটা অ থাকবে না, হয়ে যাবে। হ্যাঁ, যদি হয়ে যায় তাহলে প থেকে পা হয়ে যাবে। প প বলুন, প। ক তারপর ফ প ব ভ ম। ব ভ ম। আচ্ছা, আপনি অ এর উচ্চারণটা একটু ঠিক করবেন। আপনার বাকিটা তো ঠিক আছে, কিন্তু অ এর উচ্চারণ ঠিক না হলে হবে না। অটা আপনার অই রয়ে গেছে, হচ্ছে না। যাই হোক, ঠিক আছে, এই হলো আমার প্রথম 25টা বর্ণ। এরপরে যেগুলো আসে, এগুলো নিয়ে কারোর কোনো কনফিউশন আছে? আমি এমনিতে দিয়ে দেবো অডিও রেকর্ডিং, তারপরেও কারোর যদি প্রশ্ন থাকে বলুন। আচ্ছা, কেউ কিছু বলছেন না, তো আমি পরের অংশে যাই। এখানে হচ্ছে উচ্চারণ স্থান আছে, এটা আমরা পরে দেখব। এরপরে যেগুলো আসে, এগুলো হচ্ছে অন্তঃস্থ বর্ণ আর ঊষ্ম বর্ণ। ঠিক আছে, দাঁড়ান 1 মিনিট।
আচ্ছা, যেটা বলছিলাম, এখন যেগুলো আসবে সেগুলো হচ্ছে অন্তঃস্থ বর্ণ আর উষ্ম বর্ণ। অন্তঃস্থ বর্ণ 4টা, উষ্ম বর্ণ 4টা। অন্তঃস্থ বর্ণগুলো কি কি? বাংলায় যেগুলোকে আমরা অন্তঃস্থ অন্তঃস্থর ল আর ব বলি, সেগুলো হচ্ছে সংস্কৃতে এসে অন্তঃস্থ বর্ণ। এখন একটা কিছু বিষয় আছে এই অন্তঃস্থ বর্ণগুলো উচ্চারণের ক্ষেত্রে। প্রথমেই যেটা দেখতে পাচ্ছি অন্তঃস্থ জ, এটার নাম সংস্কৃতে অন্তঃস্থ জ নয়। সংস্কৃতে জ বলতে শুধুমাত্র বর্গীয় জকে বোঝাবে, শুধুমাত্র বর্গীয় জ। এই চ বর্গের যে 3 নম্বর অক্ষর, এটাই একমাত্র জ, এছাড়া আর কোনো জ সংস্কৃতে নেই। তাহলে ওটা কি? ওটা হচ্ছে ইয়। ইয়। বাংলার ক্ষেত্রে আমাদের দুটো জ, অন্তঃস্থ জ, বর্গীয় জ। এই জন্য আমাদের অন্তঃস্থ আর বর্গীয় বলে আলাদা করতে হয়। ওটা বর্গের একটা বর্গের অংশ, চ বর্গের অংশ, এই জন্য ওটাকে আমরা বর্গীয় জ বলে আলাদা করি। আর এটা অন্তঃস্থ বর্ণের অংশ। বাংলা ব্যাকরণেও এই অন্তঃস্থ জ যেটা পাই সেটা অন্তঃস্থ বর্ণের অংশ, সেই জন্য এটাকে অন্তঃস্থ জ বলে আলাদা করি। কিন্তু সংস্কৃতে জ যেহেতু দুটো নয়, একমাত্র একটাই, বর্গীয় জই একমাত্র জ, তাই অন্তঃস্থ জ বর্গীয় জ বলে আলাদা করার কিছু নেই। জ বলতে শুধুমাত্র বর্গীয় জ, আর কোনো জ সংস্কৃতে নেই। তাহলে এটা কি? এটা ইয়। দেখতে বাংলার অন্তঃস্থ জয়ের মতো, কিন্তু উচ্চারণটা কি? ইয়। ইয়। বাংলায় অন্তঃস্থ ইয় এর উচ্চারণটা যেমন, সংস্কৃতেই অন্তঃস্থ জয়ের মতো দেখতে অক্ষরটার নাম হচ্ছে ইয়। ঠিক আছে? আর অন্তঃস্থ ইয় বলতে কোনো অক্ষর এই সংস্কৃতে নেই। এই অন্তঃস্থ জয়ের মতো দেখতে যেটা, এটাই ইয়। আচ্ছা, তারপর যেটা আসে সেটা হচ্ছে র। বাংলার মতোই, শুধু অ এর পার্থক্য। র। র। পরেরটাও সেম, ল। র ল। ইয় র ল। এরপর দেখি আরেকটা ব চলে এসেছে। তো এই বটার উচ্চারণ কি? এটার উচ্চারণ কিন্তু ব নয়। ব বলতেও আমরা ওই বর্গীয় যেই ব, প বর্গের যেই ব, এটাকে বুঝবো। এটার উচ্চারণই কেবলমাত্র ব। আর পরে যেটা পাবো ল, মানে অন্তঃস্থ বর্ণ যেটা পাবো ব এর মতো দেখতে, সেটা হচ্ছে ও। ও। উপরের পাটির দাঁত নিচের ঠোঁটে স্পর্শ করবে। ও। ও। ইয়া রা লা ও। ঠিক আছে? ও। অনেকটা আপনি যদি তুলনা করে পড়তে যান তাহলে হচ্ছে ডাব্লিউর উচ্চারণের মতো। বাংলায় আমরা, ইংরেজিতে আমরা ওয়াচ উচ্চারণের ক্ষেত্রে ডাব্লিউর উচ্চারণটা যেমন করছি, অনেকটা তেমন। আসলে আরেকটার সাথে তুলনা করে জাস্ট একটা ধারণা লাভ করা যায়, কিন্তু পুরোপুরি একই রকম পাওয়াটা দুষ্কর। তো আপনাকে শুনে বুঝতে হবে উচ্চারণটা কেমন। উপরের পাটির দাঁত নিচের ঠোঁটে স্পর্শ করবে। ও। এটাকে দন্তুষ্ঠ বর্ণও বলা হয়, এই ওটাকে। এটা কিন্তু ব নয়। ব যেটা বর্গীয় ব, সেটার ভিতরে হচ্ছে একটা ছোট্ট করে দাগ থাকবে। এই দেবনাগরীতে আমরা যখন দেবনাগরী বর্ণমালা দেখব তখন বুঝবো, ছোট্ট করে একটা দাগ থাকবে, ওটা উচ্চারণ হবে বাংলা বয়ের মতো। কিন্তু এই বয়ের মতো দেখতে যেটা পাবো সেটা হবে অন্তঃস্থ ব, যেটার উচ্চারণ হচ্ছে ও। আচ্ছা, তাহলে এই চারটে কি আরেকবার বলে দিচ্ছি। ইয়া র ল ও। ইয়া র ল ও। আর উষ্ম বর্ণ চারটে কি কি? এই তিনটে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। বাংলায় আমরা এই তিনটাকে স বলে চালিয়ে দিই। শশা, ষাঁড়, সত্য, একই রকম উচ্চারণ করছি, কিন্তু তিনটাই কিন্তু 3 রকম স। শশাতে যে শয়ের উচ্চারণ যা করছি, ষাঁড়েও তাই করছি, আবার সত্যতে, সদাতে একই রকম করছি। বাংলার ক্ষেত্রে এটা চললেও সংস্কৃতে চলবে না। এদের প্রত্যেকটা নামেই ওদের উচ্চারণ স্থান আছে। তালব্য স, মানে এটা তালুতে উচ্চারণ। তালুতে উচ্চারণ আমরা এর আগেও পেয়েছি। আপনার তালব্য বর্ণ এর আগে কি কি পেয়েছিলাম? ওই চা ছা যা ছা ঞা, ওগুলো তালব্য বর্ণ ছিল। তো ওগুলো যেভাবে উচ্চারণ করেছি, এই শটার উচ্চারণ ঠিক তেমন হবে। মূলত বাংলার ক্ষেত্রে এই বাকি সবগুলো শয়ের উচ্চারণ আমরা যেমন করি, সংস্কৃতের ক্ষেত্রে
ওই উচ্চারণটা এই তালব্য শ-এর উচ্চারণ, শ শ। বাংলায় আমরা সত্য, সদা এগুলো বলতে শ-এর উচ্চারণটা যেমন করছি, এটা মূলত তালব্য শ-এর উচ্চারণ। আচ্ছা, তারপর আসে মূর্ধন্য ষ। নামে আমরা এবার আবার বুঝতে পারছি, নামে মূর্ধা আছে, মূর্ধন্য আছে, তার মানে এটা মূর্ধন্য বর্ণ, উচ্চারণ স্থান মূর্ধা। আগে কি পেয়েছিলাম? মূর্ধন্য বর্ণ কী পেয়েছিলাম? ট বর্গেরগুলো, ট ঠ ড ঢ ন এগুলো পেয়েছিলাম। তাহলে শ-এর উচ্চারণটা আমাদের ওই ট এর মতো করে হবে। জিহ্বাটা পেছনের দিকে যাবে, মূর্ধায় স্পর্শ করবে, ঘুরে একটু বাঁকা করে পেছনের দিকে গিয়ে টা যেভাবে উচ্চারণ করছি শ একইভাবে উচ্চারণ করব, টা শ টা শ এরকম। তারপর যেটা আসে সেটা হচ্ছে দন্ত স। দন্ত স, তো নামে আছে দন্ত, তার মানে এটা দন্তবর্ণ। দন্তবর্ণ এর আগে পেয়েছিলাম ত বর্গের অক্ষরগুলো, জিহ্বা উপরের পাটির দাঁতে স্পর্শ করে উচ্চারণ করতে হয় এগুলো। তো দন্ত স সেম, স উচ্চারণটা কি স। কেউ এটাকে ছয়ের সাথে তুলনা করতে যাবেন না। এবং যারা যারা বলে যে দন্ত স-এর উচ্চারণ ছয়ের মতো, তাদেরকে বলে দিবেন, মানে আপনার সামনে যদি কারুর পড়ে তাহলে তাদেরকে আপনি ভুলটা ধরিয়ে দিবেন, কেন ছয়ের সাথে স-এর তুলনা হয় না এটা আমি আপনাকে বলে দিচ্ছি। আপনার সামনে যদি কেউ পড়ে যে এরকম বলছে, তাকে আপনি অবশ্যই ভুলটা ধরিয়ে দিবেন। দেখুন, এর আগে আমরা কি পেয়েছিলাম, যে ছ ছ কোন বর্গে পেয়েছিলাম? দেখুন, ছ পেয়েছিলাম এই যে তালব্য, তালব্য বর্ণে, মানে এর উচ্চারণ স্থান তালুতে, ঠিক আছে? দাঁত থেকে একটু, মানে মাঝখানের অংশ থেকে একটু সামনের দিকে, আর উপরের পাটের দাঁত থেকে একটু পেছনের দিকে যে অংশটা, এটাকে বলা হয় তালু। আর কি যেন দন্ত স, এটা পাচ্ছি আমরা দন্তে, এইগুলো হচ্ছে দন্তবর্ণ। তো দন্তটা কোথায় আমাদের? ত থ দ ধ উচ্চারণ করে দেখুন, দন্তটা উপরের, মানে উপরের পাটির যে দাঁতের গুড়া, দন্তবর্ণগুলো ঠিক সেখানে স্পর্শ করে উচ্চারণ করতে হচ্ছে। তাহলে এই তালু আর দাঁত এর মাঝে কিন্তু অনেকটাই দূরত্ব, কোথায় তালু আর কোথায় দাঁত। আমি যদি তাহলে তালব্য বর্ণগুলোর সাথে দন্তবর্ণগুলো এক করে উচ্চারণ করতে না পারি, মানে চ যেভাবে উচ্চারণ করছি ত যদি সেভাবে বলা না যেয়ে থাকে, মানে বলাটা যদি নিষেধ হয়ে থাকে, তাহলে অবশ্যই ছ যেভাবে উচ্চারণ করছি দন্ত স সেভাবে হবে না। একটার উচ্চারণ স্থান তালুতে আর একটার উচ্চারণ স্থান দন্তে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই উচ্চারণ স্থান এক হতে পারে না। উচ্চারণ স্থান যেহেতু এক হতে পারে না, এদের উচ্চারণ কোনোভাবেই এক হতে পারে না। তার মানে কখনো আপনারা ছয়ের সাথে তুলনা করে শিখবেন না, শিখলে এটা ভুল শেখা হবে। আপনি চিন্তা করে দেখুন, ছবি আর সত্য, ছ স ছ স, শুনেই বুঝতে পারছেন নিশ্চয়ই যে দুটোর উচ্চারণ একদম আলাদা। একটা ছ, একটা স, ছ স ছ স একদম আলাদা। স স আপনার যদি তুলনা করতেই হয় যে না আমি পারছি না, বুঝতে পারছি না, তা আমাকে একটু তুলনা করে পড়তে হবে। অন্য যেটা আমার জানা আছে তার সাথে যদি আমি তুলনা করে পড়তে পারি, আমি হয়তো বুঝতে পারবো। যদি তুলনা করতেই হয়, আপনি তুলনা করবেন অ্যাসের সাথে, ইংরেজি বর্ণমালার অ্যাসের সাথে। আপনি অ্যাস দিয়ে যে শব্দগুলো আছে চিন্তা করে দেখুন, সান, সিট, এই ক্ষেত্রে অ্যাসের উচ্চারণটা যেমন হচ্ছে, স এর উচ্চারণটা ঠিক তেমন, স স সান, সিট তেমন, ঠিক আছে? আপনার তুলনা করতে হলে অ্যাসের সাথে করবেন। তাহলে তিনটা স কি আমি একবার উচ্চারণ করছি একসাথে, স স স স স স। আচ্ছা, তারপর লাস্ট যেটা হ হ, এটা বাংলার মতো অ এর পার্থক্য, অ না হয়ে অ হবে, এতটুকুই, স স স হ। আচ্ছা, তাহলে অন্তঃস্থ আর উষ্মগুলো একসাথে বলে দিচ্ছি, ইয়া রা লা ওয়া শ শ স হ, ইয়া রা লা ওয়া শ শ স হ। ওকে,
এই গেল আমার অন্তঃস্থবর্ণ উষ্মবর্ণ। এরপরে আর কিছু বাকি আছে, অনুস্বারের উচ্চারণটা বাকি আছে, বিসর্গের উচ্চারণটা বাকি আছে, যুক্তাক্ষরের উচ্চারণ বাকি আছে, আর আরেকটা বিষয় আছে লুপ্ত অ। এই 4টা জিনিস বাকি আছে। তো আমি ওই 4টা জিনিস আপনাদেরকে আজকে দিচ্ছি না, ওই 4টা জিনিস পরের ক্লাসে মানে পরের শনিবারে আপনাদেরকে পড়াবো। এর আগে আপনারা যা যা বললাম, যতটুকু বললাম, আমি অডিও দিয়ে দিব, ক্লাসের রেকর্ডিং দিয়ে দিব। ক্লাসটা কমপক্ষে আরও একবার শুনবেন, আর অডিওগুলো বারবার শুনবেন। অডিও যেগুলো দিব বারবার শুনবেন। আপনি যদি একটা সপ্তাহ ভালো করে প্র্যাকটিস করতে পারেন এই উচ্চারণগুলো, আপনাদের কিন্তু উচ্চারণটা চলে আসবে। আপনি একটা সপ্তাহ একটু প্র্যাকটিস করে দেখুন, আপনি উচ্চারণটা চলে আসবে। ঠিক আছে? তো আশা করছি আপনারা সবাই অনুশীলন করবেন। বাড়ির কাজ কি আমি সেটা গ্রুপে দিয়ে দিব। তো আপনাদের এই পুরো ক্লাসটা নিয়ে কোনো যদি জিজ্ঞাসা থাকে আপনারা বলতে পারেন, নয়তো আমরা আজকের ক্লাসটা আর এগোবো না, এতটুকুই রাখবো। কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকলে কাইন্ডলি বলুন। আচ্ছা, 3টা স্বরের উচ্চারণ বলে দিতে বলেছেন একজন, আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই। 3টা স্ব হচ্ছে সা, 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 সা। একটা তালুতে মানে চ বর্গের মতো, আরেকটা মূর্ধায় মানে ট বর্গের মতো, আরেকটা দন্তে অর্থাৎ ত বর্গের মতো। মিলিয়ে পড়বেন, তাহলে আপনার উচ্চারণটা আনা সহজ হবে। আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে হাত তুলুন বা আনমিউট করে বলুন। হ্যাঁ, কেউ কিছু বলছেন, বলুন। কেউ কি কিছু বলছিলেন? আপনি আনমিউট করে আবার মিউট করে ফেলেছেন। অনু যিনি আছেন হাত তুলেছেন, আপনি কাইন্ডলি আনমিউট করে বলুন। নিচে দেখুন বাম দিকে একটা মাইকের মতো আছে, ওটাই ক্লিক করলে আপনি আনমিউট হয়ে যাবেন। হাত তুলেছেন কিন্তু কিছু বলছেন না। আর যদি বলতে না পারেন, অসুবিধা হয়, আপনি নিচে দেখুন চ্যাট বলে একটা অপশন আছে, ওখানে লিখে দিলেও চলবে। আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, কেউ কিছু বলছেন না, তো আমি ধরে নিচ্ছি যে আপনাদের কোনো জিজ্ঞাসা নেই। আর অনু মহোদয়া, আপনি কিছু বলছেন না, যদি মনে হয় যে পরে বলবেন, আপনি কাইন্ডলি আমাকে নক করবেন, ইনবক্সে নক করবেন, আমি ওখানে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিব, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করব শান্তি দিয়ে। ও আরেকটা বিষয়, আমরা শুরুতে যেই শান্তি মন্ত্রটা পড়ি সেটা আপনারা সবাই আয়ত্ত করে ফেলবেন। 1-2 মাস পরে যখন আপনাদের শুনতে শুনতে এটা একদম মুখস্থ হয়ে যাবে, আমরা আপনাদেরকে দিয়ে পাঠ করাবো, তখন আপনাদেরকে কিন্তু পড়তে হবে। তাই সবাই শুনে শুনে এখনই চেষ্টা করবেন যে আয়ত্ত করে ফেলতে। আচ্ছা, আমরা তাহলে শান্তি দেওয়ার মাধ্যমে ক্লাসটা শেষ করব। একসাথে বলে দিব, আমি অডিও রেকর্ডিং করে পাঠিয়ে দিব, অসুবিধা নেই, ওখানে আপনি শুনতে পারবেন, বারবার শুনতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে শান্তি দিচ্ছি, আপনারাও মিউট অবস্থায় আমার সাথে সাথে শান্তি দিন। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সবাইকে নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।